নানা রকম ভাবে এই সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে, সেটা ডিপ স্টেট করছে না আপ স্টেট করছে না অন্য কেউ করছে আমি জানি না। হ্যাঁ, এটা ঘটনা যে এই ধরনের তথাকথিত আন্দোলন করতে গেলে পয়সা লাগে, কারণ এই যে ছেলে মেয়েগুলো এরা তো কোথাও গিয়ে স্নান করেছে, সেই পয়সাটা কে দিয়েছে? টি শার্টটা চেঞ্জ করেছে, সেই পয়সাটা হয় তার বাবা মা দিয়েছে অথবা অন্য কেউ দিয়েছে, কেউ তো একটা দিয়েছে। এরা নাকি কেউ কিছু করে না, এরা সবাই বেকার, নাকি এটাই তাদের বীরত্ব যে আমরা সবাই বেকার, আমরা আন্দোলন করছি? প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সরকারের কঠোর আইন, কিন্তু তাতেই কি সমস্যার সমাধান? পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হলে তার আসল উৎস কোথায়? কোচিং সেন্টার, প্রশাসনিক গাফিলতি, নাকি আরো বড় কোনো নেটওয়ার্ক? প্রশ্নপত্র তৈরি থেকে সংরক্ষণ, এই পুরো ব্যবস্থার দায়িত্ব কার? আর বারবার ফাঁসের পরও কেন মূল উৎস চিহ্নিত করা যাচ্ছে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁস রুখতে কঠোর শাস্তি ও ফাস্ট ট্র্যাক আদালতের কথা বলেছেন, কিন্তু শুধু শাস্তির মাত্রা বাড়ালেই কি প্রশ্ন ফাঁস বন্ধ হবে, নাকি প্রয়োজন আগাম প্রতিরোধ ব্যবস্থার? ফাস্ট ট্র্যাক আদালতের পরিকাঠামো, বিচারক ও আইনজীবীর ঘাটতি নিয়ে যখন প্রশ্ন রয়েছে, তখন এই প্রতিশ্রুতি কি বাস্তবসম্মত? এই বিষয়গুলোই খতিয়ে দেখতে ট্রু নিউজ বাংলা কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সির সাথে। কোচিং সেন্টার কি প্রশ্ন ফাঁসের প্রধান উৎস? না, এটা তো তদন্তের মধ্যে আছে, এইভাবে তো বলা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে কোচিং সেন্টারগুলোর একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। তার কারণ হচ্ছে যে তাদেরকে পরের বারে আবার ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের, ছাত্রছাত্রীদের না, অভিভাবকদের বোকা বানানোর জন্য তো বিজ্ঞাপন করতে হবে। আর সেই বিজ্ঞাপন করতে গেলে আমরা দেখি যে একই ছাত্রকে বিভিন্ন কোচিং সেন্টার তাদের নিজেদের টি শার্ট পরিয়ে বিজ্ঞাপন করে। তো এই যে একটা কোচিং সেন্টার এবং বাবা মাদের একটা পাগলামো শুরু হয়েছে, এই পাগলামোটা নিয়ে কথাটা কেউ বলছে না, কিন্তু এই পাগলামোটা একটা অসুস্থতার লক্ষণ। এটা এটা যে কোনো সরকারই আসুক না কেন, কোনো সময়তেই কোনো প্রশ্ন ফাঁস হওয়া উচিত নয়। এবং মুশকিলটা হচ্ছে যে এই ক্ষেত্রে যাই বলি না কেন, তারপরেই যেটা প্রশ্ন দাঁড়াবে যে গদি মিডিয়া, অমুক মিডিয়া, তমুক মিডিয়া, এবং কিছু লোকের কাজ হয়ে দাঁড়িয়েছে যে তারা প্রফেশনাল ট্রোলার। তারা আমি জানি না তাদের সারাদিন কি কাজ থাকে, আমাদের তো অনেক কাজ থাকে। তো এই বাবা মা এক্স্যাক্টলি কি ভাবছেন? এই দুর্গাপুরে যাও, আমাদের পশ্চিমবঙ্গে এখন দুর্গাপুর একটা কোচিং হাব হয়ে উঠেছে। সেখানে পাগলের মতো বাবা মারা ছেলেমেয়েরা 11-12 স্কুলেই যাচ্ছে না। এই কোচিং সেন্টারগুলো তাদের 12 পরীক্ষার গ্যারেন্টি নিচ্ছে বিভিন্ন স্কুলের মাধ্যমে। এই বিষয়গুলো নিয়ে যারা বিপ্লব করছে তারা এটা নিয়ে আলোচনা করছে না যে এই কোচিং সেন্টারগুলো সারাদিন ধরে ছেলে মেয়েদের কোচিংয়ের নাম করে তাদের স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, এবং স্কুলগুলোর সঙ্গে কন্ট্রাক্ট করে তাদের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ব্যবস্থা করে তারপরে 12 ক্লাসের পরীক্ষা দেওয়া করাচ্ছে, সেটা সিবিএসই হোক, আইসিএসই হোক, যাই হোক না কেন। যে এই যে একটা তলা থেকে ঘুম ধরেছে, এইটা অনেক বেশি জরুরি প্রশ্ন ফাঁসের থেকে আমার মনে হয়। এটা বলার জন্য আমাকে আবার ট্রোলড হতে হবে আমি জানি, কিন্তু বিইং আ বাবা আমার এটা পরিষ্কারভাবে আমি জানাচ্ছি যে প্রত্যেকটি বাবা মা অসুস্থতার শিকার হয়েছেন, এবং সেই সুযোগটা নিয়ে কোচিং সেন্টারগুলো এমনকি 11-12 পড়াটা পর্যন্ত পড়াচ্ছে না। সেটা কোটায় যা অবস্থা, দুর্গাপুরেও তাই অবস্থা। আমি বাংলায় বলছি বলে আমি দুর্গাপুর নিয়ে বললাম। কোচিং সেন্টার এবং প্রশ্ন ফাঁসের মধ্যে কি সম্পর্ক আছে? আমি যেটা বললাম যে যদি সেই কোচিং সেন্টার এই প্রশ্ন ফাঁসের, আমি জানি না সেটার সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা, কিন্তু আমি সাধারণ বুদ্ধিতে বলছি যে আমার এখানকার ছেলে মেয়েদের কোনোভাবে যদি আমি বেশি সংখ্যায় আইআইটি বা এমবিবিএসে বা এমনি মেন্সে, ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকাতে পারি, তাহলে আমার পক্ষে বিজ্ঞাপনটা সুবিধা। এবং সেই বিজ্ঞাপনটা কিন্তু সেই সমস্ত খবরের কাগজের প্রথম পাতাতে আসবে যারা কিন্তু এই মোদী সরকারের প্রশ্ন ফাঁস নিয়ে নানা রকম বিপ্লব করে গেছে। প্রত্যেক বছর এই সময়টাতে সমস্ত খবরের কাগজের জ্যাকেট বিজ্ঞাপন হয়, এই সমস্ত কোচিং সেন্টারগুলো জ্যাকেট বিজ্ঞাপন হয়।
এবং প্রত্যেকটি কোচিং সেন্টারের প্রত্যেকটি জ্যাকেট বিজ্ঞাপনে একই ছেলে মেয়েদের ছবি থাকে। আমি আবার আগেও যেটা বললাম, আমি এখনো বলছি, আমি সরাসরি কাউকে দোষারোপ করছি না কোচিং সেন্টার, কিন্তু বিষয়টা যেহেতু তদন্তের আওতায় আছে, কিন্তু এটা একটা সুন্দরভাবে আমরা একে একে দুই করতে পারি যে যদি মেরিটের বেসিসেই ছেলে মেয়েরা চান্স পেয়ে থাকে, তাহলে এত বিজ্ঞাপনের তো কোনো প্রয়োজন নেই। যদি মেরিটের বেসিস, তাহলে বাবা মারা বিজ্ঞাপনটা অ্যালাউ করছে কেন? তার ছেলে মেয়ে সে মেরিটের বেসিসে পেয়েছে এবং সে তারপরে সে আইআইটি পড়তে গেছে, ডাক্তারি পড়তে গেছে, বা যেই মেন্সে সে কৃতকার্য হয়েছে, বিজ্ঞাপন দিতে আমরা এরকম কি কোনো ব্যাপার আছে যে যখন টাকাটা দেওয়া হয় 5 লক্ষ 6 লক্ষ টাকা সেখানে 2 বছরের কোচিং এর জন্য, তখন কি এরকম কোনো বিষয় আছে যে শর্ত যে ওই টি শার্ট পরে চান্স পেলে বিজ্ঞাপনে ছবি আসতে হবে? আর যদি না থাকে, তাহলে বাবা মারা কেন সেটা নিয়ে আপত্তি জানাচ্ছে না? তার ছেলে মেয়েকে এইভাবে বিজ্ঞাপনে আনা হচ্ছে কেন? এটা কি যে বিজ্ঞাপনে আনার কারণে বাবা মাকে আবার আলাদা করে পয়সা ফেরত দেওয়া হচ্ছে? আমার ছেলে মেয়েকে আমি বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করছি, তার মেরিটটা তুমি পরের বছরে আরো লোককে মুরগি করার জন্য ব্যবহার করছো, তো আমার মেরিট তো আমার, আমি কি তার জন্য পয়সা নিচ্ছি? তার মানে বাবা মারা কি তার ছেলে মেয়েদের জন্য পয়সা নিচ্ছে? এই প্রশ্নটাই বেসিক সমাজের পচা জায়গাটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, কারণ পুরো বিষয়টাই হচ্ছে রাজনৈতিক। এই সেন্টারগুলি কিভাবে প্রশ্নপত্র কেনে, কার কাছ থেকে কেনে এবং কিভাবে সেই প্রশ্নপত্র ব্যবহার করে নিজেদের ব্যবসা বাড়ায়, পুরো যাত্রাটা অনুগ্রহ করে ব্যাখ্যা করে কিভাবে একটু শর্টে যদি আপনি আমাকে বলতে পারেন। প্রশ্নপত্রের উৎস কোথায়? প্রসেনজিৎ, এটা শোনা গেছে কোটা নাকি হাব অফ প্রশ্নপত্র ফাঁস, ওখান থেকেই সব রকমের প্রশ্নপত্র বিভিন্ন সেন্টারে যায়, তারপরে তার নিজস্ব চ্যানেল থাকে যেখান থেকে সেটা স্টুডেন্টসরা পিক আপ করে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি আবারও বলবো যে তদন্ত চলছে, তদন্তের পরিপ্রেক্ষিতে আমি এই সংক্রান্ত বিষয়তে কাউকে আলাদা করে দোষারোপ করব না, কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার যে কোটা বলে যে জায়গাটা একটা সময় তো আমরা কেউ জানতামই না, সেই জায়গাতে বছরে প্রায় 2.5 লাখ ছাত্রছাত্রী সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে গিয়ে পড়াশোনা করে, ওখানকার পেইং গেস্ট ইয়েগুলোতে থাকে এবং যা করবার তাই করে আর কি। তো এখন হ্যাঁ ঠিক যে এটা কমতে কমতে সংখ্যাটা এখন শোনা যাচ্ছে যে 1 লাখে নেমে এসছে। এখন বাবাদের কিছুটা তাদের বোধ বুদ্ধি হয়তো জাগ্রত হয়েছে, বা কোটাতে বছরে 7-8 জন 10 জন করে ছাত্রছাত্রী দীর্ঘ কয়েক বছর ধরে সুইসাইড করে। হ্যাঁ, কারণ তারা পেরে ওঠে না, বাবা মাদের চাপ নিতে পারে না, বাবা মা তাদের পাঠায় হচ্ছে জমি বিক্রি করে অথবা বন্ধক রেখে, বাড়ি বিক্রি করে অথবা বন্ধক রেখে। তো এই যে একটা ট্রেন্ড গত বহু বছর ধরে চলে আসছে, তখন তাদের মনে পড়েনি যে এটা হওয়া উচিত নয় কোটাতে যেটা হচ্ছে। এবং তখন এখন কি করা হয় জানো? এই যে ওপরে ফ্যান আছে না আমাদের, ওই ফ্যানের ওপরে একটা জালি লাগিয়ে দেওয়া হয়েছে যাতে সেখানে দড়ি না লাগাতে পারে, এবং এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কারণ ওই দড়িগুলো থেকে ওই ফ্যানগুলো থেকে ওড়না লাগিয়ে বা অন্য কিছু লাগিয়ে ছেলেমেয়েরা সুইসাইড করেছে। ঠিক আছে, তো যেখানে এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, বাথরুমের জানলার গুলো থেকে মানে সে জেলখানা টাইপের তৈরি করা হয়েছে, সেখানকে যারা পেইং গেস্ট হিসাবে বাড়ি ভাড়া দেয় বা হস্টেল হিসাবে কোনো জায়গা ভাড়া দেয়, সেখানে এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টু প্রিভেন্ট সুইসাইড। আজকে একটা নিটের সুইসাইড নিয়ে এরা রাস্তায় নেমে পড়েছে, যেগুলো সবকটা অপদার্থ, জানোয়ার, বাঁদর এবং কিচ্ছু জানে না লেখাপড়া সম্বন্ধে। তাদের সবাইকার জানা উচিত যে কোটাতে গত বহু বছর ধরে বছরে কতজন সুইসাইড করে, এবং সুইসাইড আটকানোর জন্য সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং অন্যান্যদের তরফ থেকে কি কি তথাকথিত হাস্যকর সমস্ত পন্থা অবলম্বন করা হয়েছে। ফ্যানের ওপরে জালি লাগানো, বাথরুমে এই করা, তাই করা, অমুক করা, তমুক করা, সেই নিয়ে তো আন্দোলন শুনি না। তো এই যে
একটা অদ্ভুত মানসিক চাপ সমাজের থেকে এবং অভিভাবকদের থেকে ছেলে মেয়েদের উপরে সৃষ্টি করা হয়েছে, আন্দোলনটা তো সেটা নিয়ে হওয়া উচিত ছিল। ধর্মেন্দ্র প্রধানরা বা যে কেউ, পার্থ চ্যাটার্জিরা বা ব্রাত্য বসুরা, তারা কেউ কিন্তু পরীক্ষার প্রশ্ন ফাঁস করার কাজ করে না। এটা করতে পারেন, একটা অফিসিয়াল যে সিস্টেম আছে সেই অফিসের কেউ নিশ্চিতভাবে তারা দুর্নীতিগ্রস্ত, এবং এক একটা কোটার বা এক একটা দুর্গাপুরের যে এজেন্সিগুলোতে কোচিং পড়ানো হয় সেখানে আইআইটি থেকে পাশ করা বা বিভিন্ন স্পেশালাইজড ডক্টররা কত টাকা মাইনে নিয়ে তারা ওখানে চাকরি করে, খোঁজ নেওয়া হোক। সেই টাকাটা আসে কোথা থেকে? সেই টাকাটা রোজগার করতে হয় তো ওই বাবা মাদের মুরগি বানিয়ে। প্রশ্ন ফাঁসের জায়গাটা যদি এই জায়গায় পৌঁছে গিয়ে থাকে, যেটা আপনি কোটার ছবি তুলে ধরলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সেই উৎসটা খুঁজে বের করতে পারছে না যেখান থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে, এবং কঠোর পদক্ষেপ নিচ্ছে না সেই উৎসটাকে বন্ধ করার জন্য? তোমার কি মনে হয় যে উৎস বন্ধ করার কোনো চেষ্টা হচ্ছে না? হচ্ছে বলেই তো এত কিছু হচ্ছে, হচ্ছে বলেই তো এত কিছু চেষ্টা করা হচ্ছে। আজকে তো প্রথমেই প্রশ্নগুলো এত বড় জায়গাতে উঠেছে, এতদিন কেন তোলা হয়নি এই প্রশ্নগুলো? কেন তোলা হয়নি? যদি মানুষের মনে হয় যে এইগুলো নিয়ে প্রশ্ন করা হবে, তাহলে তো প্রশ্ন করা উচিত ওম বিড়লাকে গিয়ে। ওম বিড়লা তো কোটার সাংসদ, তাকে গিয়ে করুক যে আপনার এখানে কেন এই বিষয়গুলো হচ্ছে। সেগুলো তো তারা কেউ করছেন না। সংসদের বাইরে তো ওম বিড়লা একজন সাধারণ সাংসদ, তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার নির্বাচনী ক্ষেত্রে এই কাণ্ডগুলো হয়, আপনারা কি পদক্ষেপ করেন। কর্পোরেট কোচিং সেন্টারের ব্যবসা তার মানে অত্যন্ত বিপুল, অত্যন্ত বড়। আপনার কি অনুমান, মানে এই ব্যবসার আনুমানিক আকার কত হতে পারে? না, এরকম কোনো ধারণা নেই, কিন্তু কয়েক হাজার কোটি টাকা, এই কয়েক হাজার কোটি টাকা বাবা মাদের কাছ থেকে আসে, এবং হয়তো আরো অন্য 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 কোনো রকম সূত্র থাকতে পারে, আমি জানি না। মানে কোথা থেকে এই টাকাগুলো আসে, এগুলো তো অভিভাবকদের টাকা ছাড়া হয় না। আর যদি এর বাইরে আর কেউ ওখানে ব্ল্যাক মানি, যেমন আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের কালো টাকাগুলো বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করা হয়েছে এবং সেইগুলোকে নিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত হোক যে এই সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউট গুলোর পিছনে কালো টাকা কার ঢোকে, কাদের ঢোকে। প্রশ্ন ফাঁস কি কোনোদিনও বন্ধ করা সম্ভব? না। নরেন্দ্র মোদী কি জানেন যে এর পেছনে একটি গভীর নেক্সাস রয়েছে? ডিপ স্টেট, আমলাতন্ত্র এবং বিজেপি নেতাদের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যবসায়ী দাতা গোষ্ঠী। এই ডিপ স্টেটের অস্তিত্ব সম্পর্কে নরেন্দ্র মোদী কি অবগত, কিন্তু তিনি কি তাদের বিরুদ্ধে কোনো সংস্কার বা কঠোর পদক্ষেপ নিতে পারছেন না? তাই কি তিনি মূল সমস্যার সমাধান না করে শুধুমাত্র উপরিভাগে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন? মোদী কি কোথাও একটু অসহায় হয়ে পড়ছেন? প্রথম কথা হচ্ছে যে আমি এইসবের সঙ্গে ডিপ স্টেট ফিফ স্টেট আমি জোড়াতে রাজি। নানা রকম ভাবে এই সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে, এবং সেটা ডিপ স্টেট করছে না আপ স্টেট করছে না অন্য কেউ করছে, আমি জানি না। হ্যাঁ, এটা ঘটনা যে এই ধরনের তথাকথিত আন্দোলন করতে গেলে পয়সা লাগে, যে কোনো কিছুর ক্ষেত্রে পয়সা লাগে। এবং দুনিয়াতে যেটা আমি বারবার বলি, ইন্ডিপেন্ডেন্ট বলে কিচ্ছু হয় না। কেউ না কেউ সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার হলেও সে পয়সা দেয়। আমার বাইরে জয়গুরু মুদিখানার দোকান আছে, সেও পয়সা দেয়। কোনো না কোনো মিডিয়াকে কেউ না কেউ পয়সা দেয়, কোনো না কোনো আন্দোলনকে কেউ না কেউ পয়সা দেয়। পয়সা ছাড়া ইন্ডিপেন্ডেন্ট বলে পৃথিবীতে কিচ্ছু হয় না। কারণ এই যে ছেলে মেয়েগুলো, এরা তো কোথাও গিয়ে স্নান করেছে, সেই পয়সাটা কে দিয়েছে? টি শার্টটা চেঞ্জ করেছে, সেই পয়সাটা হয় তার বাবা মা দিয়েছে। তাহলে তার বাবা মা অ্যাফ্লুয়েন্ট বাবা মা, সেই অ্যাফ্লুয়েন্ট বাবা মা এদের এই তথাকথিত আন্দোলনকে স্পন্সর করছে, অথবা অন্য কেউ দিয়েছে, কেউ তো একটা দিয়েছে। ওখানে যে প্যান্ডেল বাঁধা হয়েছে সেখানে তো সেই ডেকোরেটরকে পয়সা দেওয়া হয়েছে, কিছু তো একটা করতে হয়েছে, 10 টাকা হলেও দিতে হয়েছে। সেই টাকাটা তো করে, এরা নাকি কেউ কিছু করে না, এরা সবাই
বেকার, নাকি এটাই তাদের বীরত্ব যে আমরা সবাই বেকার, আমরা আন্দোলন করছি? তাহলে টাকাটা আসছে কোথা থেকে? যারা ওখানে জলের বোতল পাঠিয়েছে, খাবার পাঠিয়েছে, তারা কি নিঃস্বার্থভাবে পাঠিয়েছে? মোদির বিরুদ্ধে তো তাদের স্বার্থ আছে। তারা মোদিকে সমর্থন করে না বলে তারা ইন্ডিপেন্ডেন্ট, আর মোদিকে সমর্থন করলে তারা গদি, তো হয় না। আবার যদি মোদি কালকে সরকার থেকে চলে যাবে, তখন এরা সরকারে আসবে, তখন তো উল্টো লোকেরা বলবে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর ওরা গদি। এটা অদ্ভুত ধরনের স্টুপিডিটিস, কাউন্টার এলেগুলো। সরকারে তো 2014 আগে আর কেউ ছিল, তাহলে তার তখন কি ছিল? তখন কে গদি ছিল আর কে ইন্ডিপেন্ডেন্ট ছিল? আবার যখন মোদি থাকবে না, এটা তো জগতের নিয়ম, গ্রাফ তো এইভাবে চলে, তাহলে তখন কে ইন্ডিপেন্ডেন্ট হবে আর তখন কে গদি হবে? এভরি হিউম্যান বিইং হ্যাজ এ প্রাইস। সেই রকম যদি কোনো রামকৃষ্ণ বিবেকানন্দ টাইপের মানুষ হন, তাহলে যখন মোদি জমানা শেষ হবে, অন্য কোনো জমানা আসবে, তখন দেখা যাবে যে আমরা সবাই দেখবো যদি বেঁচে থাকি যে নো হিউম্যান বিইং হ্যাজ নো প্রাইস। দেখা যাবে কি হয়। তো এই যে মাঝখানের যে মানুষগুলো আছে, এদের প্রাইস আছে, এখান থেকে ঘটনাটা ঘটছে। এবং যারা এটা টাকা ইনভেস্ট করে কোয়েশ্চেনটা বার করছে, তারা জানে যে যে টাকাটা আমি ইনভেস্ট করছি সেটা মার্কেট থেকে তুলে নেব। তাহলে মার্কেট থেকে তুলে নেওয়ার জন্য কাউ দেওয়ার আছে, তারা কারা যারা দিচ্ছে? কর্পোরেট কোচিং সেন্টার মালিকদের সঙ্গে বিজেপির ব্যাকরুম ফান্ড রেজারদের সম্পর্ক খতিয়ে দেখা উচিত বা চেষ্টা কি কখনো করা হয়েছে? বিজেপির রাজনৈতিক নেতৃত্ব কি এমন ফান্ড রেজারদের হাতে অসহায়, যারা প্রশ্ন ফাঁসের ব্যবস্থা করে কোচিং সেন্টার মালিকদের সুবিধে পাইয়ে দেয় এবং সেই কোচিং সেন্টারগুলির পরিবর্তে বিজেপির তহবিলে বিপুল অঙ্কের অর্থ আসে? 2014 সালে তো কোচিং সেন্টারগুলো তৈরি হয়নি। তার আগে কি হতো? শোনা যায় যে নানা রকমের কংগ্রেস নেতা আছে, যাদের অনেক রকমের, বিজেপিরও আছে, তো নানা রকমের কংগ্রেস নেতা আছে যাদের এডুকেশনাল নেটওয়ার্ক আছে, ইনস্টিটিউট সব জায়গায় আছে। কংগ্রেসের মধ্যে আছে, বিজেপির মধ্যে আছে। 2014 আগে কোটা তৈরি হয়েছে। কোটা ফ্যাক্টরিটা তো যে ওয়েব সিরিজ, সেটা তো হয়েইছে এর আগে, কোভিডের আগে। তার আগে তারা 2 বছর ধরে রিসার্চ করেছে। তাহলে কোটা কবেকার, এটা তো আগে ঠিক হোক। প্রশ্ন ফাঁস রোধে কার্যত দেখা গেছে নরেন্দ্র মোদী সেরকম কিছু করেননি। উনি শাস্তির মাত্রা বাড়িয়েছেন 5 বছর থেকে 10 বছর, কিন্তু প্রশ্ন ফাঁস বন্ধ করার জন্য আগাম কার্যকর ব্যবস্থা নেওয়ার কোনো বিল তিনি কেন আনতে পারলেন না? তাহলে কি নরেন্দ্র মোদীর নতুন আইন রোগের ওষুধ নয়, শুধুমাত্র একটি ব্যান্ডেজ? একটা কমিটি বানানো হয়েছে কিভাবে এই ধরনের পাবলিক এক্সাম যেগুলো হয় সেগুলোকে ত্রুটিমুক্ত করা যায়। সেখানে একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানীকে, এক মহিলা, তিনি লোকসভায় দাঁড়িয়ে গোমূত্র ব্যক্তি বলেছে। এখন এই যে আইআইটি চেন্নাইয়ের ডিরেক্টর, যাকে এই কমিটিতে রাখা হয়েছে এবং যাকে প্রিয়াঙ্কা ওয়াড্রা গোমূত্র বলেছেন, কারণ তিনি গোমূত্র নিয়ে, সেই বিজ্ঞানী গোমূত্র নিয়ে কিছু কমেন্ট করেছিলেন। তো আমার মনে হয় একটু আমাদের অপেক্ষা করা দরকার। যবে প্রিয়াঙ্কা ওয়াড্রা এবং তার পরিবারের লোকেরা ক্ষমতায় আসবে, তারপরে পরিস্থিতি কি দাঁড়ায়, তারপরে কে গোমূত্র থাকে আর কে গোবর থাকে, এগুলো নিয়ে আলোচনা তখন করা যাবে মনে হয়। তো এই ইনস্টাগ্রামটা একটু খুঁজে দেখলে দেখা যাবে যে অভিজিৎ দীপকে টাইপের বা সৌরভ দাস টাইপের কটা ছেলে মেয়ে ওখানে তাণ্ডব করছে, আর অন্যরকম ভাবে যারা হরে কৃষ্ণ বলেন, যারা বিভিন্ন রকমের দেশাত্মবোধক অ্যাক্টিভিটি করেন, দেশের যে ঐতিহ্য এবং গরিমা এবং ঐতিহাসিক ব্যাপার সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন ইনস্টাগ্রামের,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামের ভেতরে ঢুকেছেন। আমি প্রিয়াঙ্কা ওয়াড্রা এবং তার পরিবারের সবাইকে বলবো, আপনারা ইনস্টাগ্রামে ঢুকে খুঁজে দেখার চেষ্টা করুন ভারতীয় জেনজি ইনস্টাগ্রামে কি করছেন। জগৎটাতে ঢুকুন, ভাবুন, দেখুন। হ্যাঁ, করুন না। আপনি এই গোমূত্র বলে ওখানে ফ্যান বেস তৈরি করুন লোকসভাতে না বলে, এবং ফাইন্ড আউট যে হাউ মেনি নাম্বার অফ অভিজিৎ দীপকে অ্যান্ড হাউ মেনি নাম্বার অফ ন্যাশনালিস্ট জেন জি আমরা করি সেটা। আমি যদিও টরেটক্কর আমল থেকে সাংবাদিকতা শুরু করেছি, যখন টেলিপ্রিন্টার বলতো, বাট ইভেন অ্যাট দিস এজ আই মুভ অ্যারাউন্ড ইনস্টাগ্রাম অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট কি জেনজি কি ভাবছে। জেনজি অভিজিৎ দীপকে নয়, ওই কতগুলো বড়লোক বাবা মার নষ্ট ছেলে মেয়ে ওখানে উত্তেজনা সৃষ্টি করেছে, কিন্তু সেটা অ্যান্টি ন্যাশনাল হয়ে যাওয়াতে সেন্ট্রাল গভর্নমেন্টকে কিছু অ্যাক্টিভিটি নিতে হয়েছে, অ্যাকশন নিতে হয়েছে। বাট go the inside of Instagram and find out how the Indian Gen Z thinking about. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন, কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টে যে তাড়াতাড়ি কাজ হয় না, 2,60,000 কেস এখনো পেন্ডিং পড়ে রয়েছে। তাহলে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলে কি আমাদের প্রধানমন্ত্রী শুধু ছাত্রদের বিভ্রান্ত করার চেষ্টা করছে? দেশে 5 কোটি কত কোটি 50 কত 5 কোটি 10 কোটি কি সব বলে পুরো বিচার ব্যবস্থায় কেস পেন্ডিং আছে, তাহলে পুরো বিচার ব্যবস্থাটাকে তুলে দেওয়া হোক। এই ছেলেগুলো যে সমস্ত ইয়ে করছে, যেমন মমতা ব্যানার্জি আমাদের এখানে করতো, যখন পছন্দ হতো তাকে হতো, বাকি বিচারকদের নিয়ে যা নয় তাই খিল্লি খেউ করতেন। তো একই তো এই ছেলেগুলো করছে। একটা 70 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় যদি করেন, এই ছেলেগুলোরই বা দোষ কি, সেটাও নেই। কিন্তু মানে এদের মাথায় ইনস্টিটিউট গুলো সম্বন্ধে নেগেটিভ চিন্তা ভাবনা ঢোকানো হচ্ছে নানা রকম ভাবে, এবং আমি জানি না এই ছেলেগুলো কতদিন এক্সিস্ট করবে। কারণ সাধারণভাবে আমি দেখি না এই ছেলেগুলো যাদবপুর দেখতে দেখতে আমাদের অভ্যস্ত, জেএনইউ দেখতে দেখতে অভ্যস্ত। আপনারা কানাইয়া কুমারের নামে কারোর একটা নাম শুনেছিলেন, সো ওয়্যার ইজ হি? এই বিপ্লব করেই তো কানাইয়া কুমার হয়েছিল। তখন ফেসবুক এবং তখন ইনস্টা ছিল না, তখন ফেসবুক আর টুইটার ছিল। এই কানাইয়া কুমার সেন্সেশন ছিল ফেসবুক আর টুইটারে। কোথায় সে? আমি আপনাকে বলে রাখছি আজকের এই সাক্ষাৎকারে যে কানাইয়া কুমারের যা পরিণতি হয়েছে, এই ছেলেগুলোর তাই পরিণতি হবে। কারণ ইন্ডিয়ান জেনজি ইজ ন্যাশনালিস্টিক জেনজি। They are concerned about the history of Indian ethos, and that history of 5,000 years or 6,000 years or 8,000 years, whatever the findings we are getting today, they are more concerned about those history and civilization of India and spirituality of India. বার্গার না লিট্টি চোখা, এটা আগামী দিনে ঠিক হবে।